হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নবিচিত্রার প্রথম স্কুল সলভ করব। দেখো, একদম 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু এ অন্যকে জ্বলতে সাহায্য করে। একটি লব্ধ রাশি হলো ঘনত্ব। চুম্বক পদার্থ নয় সোনা। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? এখানে কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়। প্রদত্ত কোন উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে না? শ্যাওলায় মূল কাণ্ড ও পাতা থাকে না। ঢেঁকি শাক এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদ। প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া। তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো, এটা হচ্ছে ব্লাবার। চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো ডিডিটি। শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে মাংসল পথ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর্ট। নোটোকর্ট নামের একটি দণ্ড। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো গাছের পাতা। দেখো, কয়েকটা প্রশ্ন চলে এসেছি আমরা। এই যে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর্ড নামের একটি দণ্ড। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো গাছের পাতা বা খড়। ওকে, ঠিক ভুল নির্বাচন করো। এই জাতীয় প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবে। ঠিক ভুল আছে মানে এগুলোর পাশে এই যে ঠিক ভুল এই কথাটা লিখতে হবে। সত্য মিথ্যা থাকলে সত্য মিথ্যা লিখবে, হলো। শুদ্ধ অশুদ্ধ থাকলে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, হলো। মানে প্রশ্নে যেইগুলো থাকবে সেইগুলো লিখতে হবে। এখানে ঠিক ভুল আছে, যার জন্য তোমাকে ঠিক ভুল লিখতে হবে। যাই হোক, দেখো, তুমি ও নততলের ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, এটা কিন্তু ঠিক। সোডিয়ামের চিহ্ন হলো কে, এটা ভুল। সোডিয়ামের চিহ্ন হবে Na, হলো। কেটা হচ্ছে পটাশিয়ামের চিহ্ন। পাইয়ের মান হলো 3.14, এটা সঠিক। তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে, এটা কিন্তু ভুল। একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটা ঠিক। সি হর্স এক ধরনের মাছ। তার পরের প্রশ্ন দেখো, 4 দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত PCl5, এটা হলো। তোমরা বইতে যত সংকেত আছে সেখান থেকে সবগুলো মুখস্থ করে নিলে কিন্তু একটা প্রশ্ন পাবেই। শুধু যে এই প্রশ্নবিচিত্রে যেইটা থাকবে সেইটা করবে এইগুলো কিন্তু নয়। যতগুলো সংকেত আছে বইতে, তোমরা যে স্যারের কাছেই পড়াশোনা করো, যে স্যার বা ম্যাডামের কাছে পড়ো, তো সেখান থেকে ম্যাডামের কাছ থেকে বা স্যারের কাছ থেকে দাগিয়ে নেবে। যত সংকেত আছে এরকম মুখস্থ করে নেবে। এগুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাগবে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো ব্রোঞ্জ। যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ। যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ, এটা হচ্ছে 179 পেজে আছে রায় মার্টিনের। ওকে, রায় মার্টিনের 179 পেজে আমি বার করে দিচ্ছি। দেখো, এই যে বলছে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি, প্রত্যেকটা দেখো এখানে যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু উদাহরণ মুখস্থ করে নেবে, হলো। শুধু যে এইটা প্রশ্নবিচিত্রে আছে মানে এইটা পরীক্ষায় আসবে তা নয়। এখানে যতগুলো আছে সবগুলো করে নিলে কিন্তু এখান থেকে একটা পরীক্ষায় পাবে। দেখো, এই যে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ কি? হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়, হলো। যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ এইটা। তাহলে দেখবে এখানে টোটাল 6টা আছে। এই 6টার প্রত্যেকটা উদাহরণ মুখস্থ করে নেবে, এখান থেকে তো একটা পাবেই। এখান থেকে যেমন আছে আরেকটা আছে
এই সাইডটাতেও আছে দেখো এইটা, এই যে তাপ শক্তি থেকে শব্দ শক্তি, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, সৌর শক্তি থেকে রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তাহলে এই দুটো টেবিল যদি তোমরা করে নাও মোটামুটি কিন্তু সঙ্গে এই যে 9-এর দাগেরটাও আছে, হলো 9-এর দাগের, মানে এখানে 6, 6, 7, 8, 9, হ্যাঁ 9 পর্যন্ত করে নেবে। করে নিলেই আর কোনো সমস্যা নেই, এখান থেকে একটা প্রশ্ন তো পাচ্ছই। এখন বড় নম্বর পেতে হলে কিন্তু অল্প 2-1টা করে পরীক্ষা হলে যাবো এটা কিন্তু হয় না। তাহলে এত বড় বড় বই লিখেছে কেন? তারপরে যেহেতু তোমরা 6-এ উঠে গেছো, একটু একটু করে তো বেশি পড়তে হবে এখন। দেখো তারপরে দেখো, তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আয়তন মাপনী চোঙ দিয়ে, হলো আয়তন মাপনী চোঙ দিয়ে। তারপরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার, হলো আর্ক অক্সানোমিটার। ওকে, অর্থপড পর্বের একটি বৈশিষ্ট্য, অর্থপড পর্বের একটি বৈশিষ্ট্য, এটা তোমাদের দেখো রায়মার্টিনের বইতে 297 পৃষ্ঠাতে আমি দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই তারা লিখে নেবে। আর এই যে বৈশিষ্ট্যগুলো এখানেও একটু বলে দিই। এই দেখো, সন্ধিপদী বা অর্থপড, এই দুটো কথা কিন্তু একই, তোমাদের কিন্তু মাথায় ধরো। এখানে বললো অর্থপডর বৈশিষ্ট্য, ধরো পরীক্ষায় এলো সন্ধিপদীর বৈশিষ্ট্য, দুটো কিন্তু একই, এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। আচ্ছা, এই যে বৈশিষ্ট্যগুলো না তোমরা একটা করে হচ্ছে করবে না, তোমরা 2 কি 3টে করে করবে, 3টের বেশি তো করতেই হবে না, হলো 2 করে করবে, 2 কি 3টে করে বৈশিষ্ট্য করবে, আর একটা করে উদাহরণ করবে। কেন, এই একই প্রশ্ন কিন্তু 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, বোঝা গেল? অতএব একটা কাজ যখন করছো ভালো করে নেবে। ওকে, তারপরেরটাতে যাচ্ছি, যেভাবে বলছি সেভাবে প্রস্তুতি নেবে, দেখবে অবশ্যই ভালো নম্বর পাবে। তারপর বলছে ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? 2টি। একটি জটিল যন্ত্রের নাম কি? সাইকেল। সাইকেল একটি জটিল যন্ত্র। হাতির একটি মজার অঙ্গের নাম কি? সুঁড়। আচ্ছা, তারপরে দেখো 5-এর দাগে, যে তোমার হাত কোন শ্রেণীর লিভার? হাত হচ্ছে 3য় শ্রেণীর লিভার। এই যে লিভার যতগুলো আছে প্রত্যেকটার উদাহরণগুলো মুখস্থ করে রাখবে, এরকম যে কোনো একটা নাম দিয়ে বলবে এটি কোন শ্রেণীর লিভার। ক্লিয়ার? তো লিভারগুলো কাকে বলে আর উদাহরণ বৈশিষ্ট্যগুলো করে রাখবে, এখান থেকেও প্রশ্ন প্রচুর আসে। এর আলম্ব কোথায় আছে? এর আলম্ব মানে হাতের আলম্ব আছে কনুইতে। ওকে, জন এরি ফেবা ও কার্ল ফন ফ্রিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। এরা হচ্ছে শুঁয়োপোকা আর মৌমাছি। জন এরি ফেবা এ শুঁয়োপোকা নিয়ে কাজ করেছেন, আর কার্ল ফন ফ্রিস এ মৌমাছি নিয়ে কাজ করেছে। তোমরা কিন্তু এগুলো কিন্তু পুরো বাক্যে লেখার চেষ্টা করবে, হলো। তারপরে দেখো, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? এটা কিন্তু রায়মার্টিনের 90 পৃষ্ঠাতে আছে। দেখো, এই যে জলের সংকেত H2O থেকে কি কি জানা যায়, দেখো 2 নম্বর আছে, তোমাদের কম করে 2টো তো লিখতে হবে। তবে এখানে কি কি জানা যায় তোমরা চেষ্টা করবে সবগুলো লিখতে, হলো 3টেই আছে। H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল, এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন ঘটিত যৌগ। 2 H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। 3 একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত 1:8। ওকে, এটা অ্যাডভান্স স্টাডির জন্য যারা পারো এটা একটু পড়ে নেবে। এই যে এই অংশটা দেখো, H2O এই সংকেত থেকে জলের আণবিক গুরুত্ব জানা যায়। আণবিক গুরুত্ব জানা যায়, H2O এর আণবিক গুরুত্ব 1:2 প্লাস হলো সমান 18। ওকে, এগুলো ডিটেলস পরের কোনো ভিডিওতে বলা হবে। তারপরে দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? এটা টেক্সট বইয়ে দেখো 66 পৃষ্ঠাতে আছে। এই যে দেখো, তোমাদের যাদের বই নেই তারা টেক্সট বই তো সবাই আছে। এই দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা, এখান থেকে এত দূর লিখে দিতে হবে। ওকে, আর এগুলো পাই টু পাই লেখার চেষ্টা করবে, এগুলো খুব বেশি বানিয়ে লেখাটা ঠিক নয়। আচ্ছা, তারপরে দেখো,
খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। সবুজ উদ্ভিদ, এখানে জিজ্ঞাসার জন্য এখানে হবে ঘাস ফড়ি, তারপরে ব্যাঙ থেকে এটা হচ্ছে সাপ, তারপরে ময়ূর। আচ্ছা, তার পরের প্রশ্ন কী আছে, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা কিন্তু তোমাদের রায়মার্টিনের বইতে 192 পৃষ্ঠাতে আছে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। দেখো এই যে একদম এই যে উপরেরটা হলো, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং বস্তুর ক্ষয় হয়। এটাকে কিন্তু তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। বোঝা গেল? দেখো এখানে তোমরা খেয়াল করবে, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং ক্ষয় হয়, এমন দুটি করে উদাহরণ। মানে এটা দেখো, প্রথমটা ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এমন দুটি উদাহরণ, 1, 2, কিন্তু প্রশ্নের চেয়েছে ঘর্ষণের ফলে ক্ষয় হয়, হলো সেটা দেখো নিচে আছে, ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন দুটি উদাহরণ হচ্ছে এখানে। ওকে, তো দুটোই মুখস্থ করে রাখবে, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো, প্রদত্ত প্রাণীগুলির মধ্য থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। এগুলো কারা কারা মেরুদণ্ডী? আচ্ছা, এই যে অমেরুদণ্ডী যারা, এই যে লেখা আছে এখানে, তারা মাছ আর চিংড়ি, আর মেরুদণ্ডী হচ্ছে ব্যাঙ আর হচ্ছে পক্ষী। এগুলো খুব খুব সহজ প্রশ্ন। তারপরে প্রদত্ত উদ্ভিদগুলির মধ্য থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করো। পৃথক মানে আলাদা করতে বলছে। একবীজপত্রী দেখো এই দুটো, এই যে ধান আর ভুট্টো একবীজপত্রী, আর কুমড়ো আর চিনেবাদাম দ্বিবীজপত্রী, হলো। তারপরে দেখো তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারবে। এটা তোমাদের দেখো রায়মার্টিনের বইতে 368 পেজে আছে। এই দেখো তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারবে, 368 পেজ। দেখো একদম এই শেষের প্রশ্নটা, তোমার বাড়িতে তৈরি হওয়া বর্জ্য পদার্থগুলোকে কীভাবে তুমি কাজে লাগাতে পারবে। এভাবে ছকের মতো করেও তুমি লিখতে পারো, যে বর্জ্য পদার্থের সারি এটা লিখবে, আর কিভাবে কাজে লাগানো যায় এরকম লিখবে। 2 নম্বর যেহেতু আছে, 2 কি 3টে দেবে, মাথায় রাখবে যত নম্বর থাকবে কমপক্ষে তটা পয়েন্টে উত্তর দিতে হবেই। 2 নম্বর থাকলে কম করে 2টো তো দিতেই হবে, একটা পারলে বেশি দিতে পারো। তারপরে দেখো, মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। এটা তোমাদের দেখো রায়মার্টিনের বইতে 335 পৃষ্ঠাতে আছে। মশার জীবনচক্রের এই দেখো বর্ণনাগুলো করতে হবে। এই যে মশার জীবনচক্র, এই যে একদম এইটা দেখো, এখানে 2 নম্বর আছে, শুধু এই দশাগুলি চেয়েছে। এই যে মশার জীবনচক্রে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট, 4 পূর্ণাঙ্গ মশা। ক্লিয়ার? শুধু এটা চেয়েছে। আর যদি বড় প্রশ্ন আসে যে জীবনচক্রে মশার জীবনচক্র বর্ণনা করো, তাহলে এই 4টেকে আবার কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, যেগুলো এই যে এখানে দেখো পরপর, এই যে ডিম ব্যাখ্যা করেছে, লার্ভা বা শুককীট ব্যাখ্যা করেছে, তারপরে একদম এখানে দেখো উপরে পিউপা বা মুখকীট আর পূর্ণাঙ্গ মশা, তখন এগুলো সবগুলো ব্যাখ্যা করতে হবে, বড় প্রশ্ন মানে বেশি নম্বর থাকলে। তারপরে দেখো, পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এটা ক্যালসিয়াম যার সংকেত Ca, আর অক্সিজেন যার সংকেত O, হলো। এবার দেখো লাস্ট দাগ, 6 নম্বরের দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। যে জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়? এটা হচ্ছে স্থিতিশক্তি। এটা দেখো বইতে আছে তোমাদের 85 পেজ, বি মানে বুক, টেক্সট বুকে 85 পেজে আছে। দেখো এর সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে, ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? এটাও দেখো তোমাদের টেক্সট বইতে এই 85 পেজেই আছে। দেখো একদম উপরে লিখেছে, ঝড়ে কখনো কখনো বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায়, ঘর বাড়ি ভেঙে ফেলে, গাছ ও গাছের ডাল ভেঙে ফেলে। কারণ লিখবে, ঝড়ের প্রচণ্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তির যোগান হয়, ফলে তা কাজ করার সামর্থ্য লাভ করে, হলো। এটা লিখলেই হবে। তারপরে দেখো, উইদের খাবার কি? উইদের খাবার কি? এরা এই খাবার কিভাবে হজম করে? এটা দেখো 344 পেজে আছে।
দেখো একদম সুন্দর করে হচ্ছে লেখা আছে, দেখো যে উইদের খাবার কি, উইরা এই খাবার কিভাবে হজম করে। ওকে, এটা মোটামুটি তোমরা দেখে দেখে লিখে নেবে যাদের বই নেই। তারপরেরটাতে দেখো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি, এটা রায়মার্টিনের 364 পৃষ্ঠাতে আছে। বর্জ্য ব্যবহারের ফলে 4R পদ্ধতিটি কি, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। আর 4R পদ্ধতিটি কি, এটা দেখো তোমাদের 364 পৃষ্ঠাতে আছে। এই যে দেখো রায়মার্টিনের 364 পৃষ্ঠাতে দেখো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি, হলো। ওকে, তোমরা এখান থেকে লিখবে উত্তরটা। এই যে বর্তমান বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে 4R পদ্ধতি বলে। 4R পদ্ধতি বলতে বোঝায় রিডিউস, এই যে এই কটা 1 2 3 4, হ্যাঁ, এই 4টেকে দেখো ব্যাখ্যা করা হয়েছে। এই যে রিডিউস মানে কমিয়ে আনা, হ্যাঁ, রিইউজ মানে হচ্ছে আবার কাজে লাগানো, হ্যাঁ, এগুলো ইংলিশটাও আর বাংলাটা দুটো লিখে এগুলো ব্যাখ্যা করে দেবে, হলো একদম এত দূর পর্যন্ত। আর যদি শুধু 4টে পদ্ধতির নাম বলে, শুধু রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ, এই 4টে লিখবে। আর যদি বেশি নম্বর থাকে তখন তো তোমাকে এটা যেহেতু বড় প্রশ্ন আছে, হ্যাঁ, 3 নম্বর করে আছে, অতএব তোমাকে পুরোটা লিখতে হবে। ওকে, তারপরে দেখো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। এটা দেখো রায়মার্টিনের বইতে দেখো শুধু 99 পৃষ্ঠাতে আছে, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। দেখো এই যে ধাতু ও অধাতুর সুন্দর পার্থক্য বইতে যেমন স্টাইলে লেখা আছে, তোমরা ঠিক এরকম স্টাইলেই করবে। এখানে 3 নম্বর যেহেতু আছে, তোমরা যে কোনো 3টে সবসময় চেষ্টা করবে প্রথম 3টেকেই লেখার, তার কারণ প্রথম 3টেই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ অনুযায়ী সাজিয়ে লেখা হয় বইতে। তোমরা 1 2 3টে মানে এখান থেকে এত দূর বইতে যেমন স্টাইলে আছে সেরকম কিন্তু লিখবে, তাহলে পুরো কিন্তু 3-এর 3 পাবে, নাহলে কিন্তু পাবে না। তারপরে দেখো তোমাদের একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। এটা রায়মার্টিনের 271 পৃষ্ঠাতে আছে। তোমরা প্রত্যেকটা শ্রেণীর এটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বাধা, বল ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। দেখো দেখো আমি তোমাদের বলবো এখান থেকে 3টে লিভার করে নেবে কাজ। এই যে দেখো প্রথম শ্রেণীর লিভার, এই চিত্রটা দেখো, এই যে বাধা, বল, আলম্ব বিন্দু, হলো এটা প্রথম শ্রেণীর লিভারের চিত্র। যা আছে পুরো পাই টু পাই এভাবেই তোমাকে চিত্র আঁকবে এবং এই লেখাগুলো লিখে দিতে হবে। তারপরে দেখো এই যে দ্বিতীয় শ্রেণীর লিভার আছে, তৃতীয় শ্রেণীর লিভার আছে, তো এই 3টে করে নিলেই তোমার ঝামেলা মিটে যায়। হ্যাঁ, এই যে মনে রাখার সূত্র দিয়েছে, লিভারের শ্রেণী FWP পর্যায়ক্রমে 3 শ্রেণীর লিভারের মাঝখানে থাকে। যাই হোক, তোমরা এই 3টে শ্রেণীর লিভার চিত্রটা করে নেবে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো একটা আছে বলে একটা করবেই না। তারপর বলছে অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। অপুষ্পক উদ্ভিদের ভাগগুলো কিন্তু 299 বেজে আছে। দেখো এই যে উদ্ভিদ রাজ্যকে দুভাগে ভাগ করা হয়েছে, অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ, হলো। কিন্তু প্রশ্নে চেয়েছে শুধু অপুষ্পক উদ্ভিদটা, তাহলে অপুষ্পক উদ্ভিদকে দেখো 1 2 3টে ভাগে হচ্ছে ভাগ করা গেছে, হলো। শুধু অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে, এইটা প্রত্যেকের একটা করে উদাহরণ দিয়ে দেবে, হলো। আর তোমরা এখান থেকে সপুষ্পক উদ্ভিদের ভাগটাও করে নেবে, এটাও পরীক্ষায় আসে। সপুষ্পক উদ্ভিদ বললে এই সপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়, আবার একে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, হলো। এইভাবে যেমন ছক আছে তেমন তোমরা করবে পরীক্ষায় অরিজিনালি। তারপরে দেখো ওজন কাকে বলে, এসআইতে ওজনের একক কি, এটা দেখো রায়মার্টিনের 174 পেজে আছে।
দেখো ওজন কাকে বলে, এই যে একদম দেখো ওজন কাকে বলে, দেখো এই যে অভিকর্ষ বলের আরেক নাম কিন্তু ওজন। তাহলে অভিকর্ষ বল কাকে বলে যা, আর ওজন কাকে বলে তা। তাহলে ওজন কাকে বলে এখান থেকে এত দূর লিখবে। আচ্ছা, এসআইতে অভিকর্ষ বলের একক কি? নিউটন। ওজন বা অভিকর্ষ বল দুটো তো একই, আর অভিকর্ষ বলের আরেক নাম ওজন। ক্লিয়ার? এটা তাহলে মুখস্থ করে নেবে। আর ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলার সাহায্যে। হলো, এটাও দেখো এখানে তোমাদের আছে, এই যে ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লাস 6-এর প্রথম স্কুল আমরা কমপ্লিট করলাম। আর আমি প্রশ্ন উত্তর আলোচনা করার সময় যেভাবে যা বলেছি সেইভাবে কিন্তু তোমরা ফলো করবে, দেখবে বড় নম্বর পেতে সাহায্য করবে। ওকে।